নমস্কার। মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। তো আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হলো বিএড 4 সেমিস্টার কোর্স 8B এর মার্ক 10 অর্থাৎ 10-এর মানের 3টি প্রশ্নকে আমি বেছে নিয়েছি। এই 3টি প্রশ্নের মধ্যেই একটি প্রশ্ন এসে যাওয়ার কথা বা এসে যেতে পারে। এই ভাবনাকে সামনে রেখেই আমি তোমাদের সামনে 3টি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। যারা আমার ক্লাসটা নিয়মিত দেখো তাদেরকে অবশ্যই বলবো, অবশ্যই এই প্রশ্নগুলি ভালো করে বোঝার চেষ্টা করবে এবং চাইবে যাতে করে পরীক্ষার খাতায় তোমরা লিখতে পারো। তো আজকের প্রথম প্রশ্ন হলো, পাঠ্যক্রম রচনায় রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। ওইটা 2018 এবং 20-এ এসেছিল, এই জন্য আমি ওটাকে কমন ভেবে নিয়েছি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই চেষ্টা করবে এই প্রশ্নটা ভালোভাবে বোঝার জন্য। আমি আপ্রাণ চেষ্টা করছি এটা বুঝিয়ে দেওয়ার জন্য। না, পাঠ্যক্রম রচনায় রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। তাহলে আমি ধীরস্থিরভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। না, রাষ্ট্র শিক্ষা খুবই প্রভাবশালী সংস্থা। গার্নার মনে করেন, রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী একদল মানুষ যারা একটি সার্বভৌম সরকার দ্বারা পরিচালিত। প্রাচীনকালে শিক্ষা রাষ্ট্রনিরপেক্ষ ছিল। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র পরোক্ষভাবে তো বটেই, প্রত্যক্ষভাবে বহু ক্ষেত্রে শিক্ষার দায়িত্ব গ্রহণ করেছে। প্রকৃতপক্ষে সর্বাধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা। প্রতিটি ব্যক্তিকে গণতান্ত্রিক আদর্শ উদ্বুদ্ধ করে নিজ নিজ ক্ষমতা অনুযায়ী বিকশিত করে তোলাই হলো গণতান্ত্রিক সমাজের মর্মকথা বা মূল কথা। প্রকৃত শিক্ষা ছাড়া এই ধরনের নাগরিক গড়ে তোলা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে প্রথম যে বিষয়টা সেটা হলো স্বাধীন ভারতে পাঠ্যক্রম নির্মাণে রাষ্ট্রের ভূমিকা। তোমরা প্রথম পয়েন্ট আউট করে নেবে যে স্বাধীন ভারতে পাঠ্যক্রম রচনায় রাষ্ট্রের ভূমিকা। ঠিক আছে, এই পয়েন্ট আউটটা করে তারপর তোমরা লেখা শুরু করবে। ঠিক আছে, তো এই পয়েন্ট আউটটা করার পর আমরা লিখব যে স্বাধীন ভারতে কি পাঠ্যক্রম নির্মাণের যে রাষ্ট্রের ভূমিকা। ভারতবর্ষে স্বাধীনতা লাভের পর জাতীয় জীবনের সকল ক্ষেত্রে এক নবযুগের সূচনা হয়েছে। স্বাধীনতা সামাজিক ন্যায়ের ভিত্তিতে নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। স্বাধীন ভারতে জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা শুরু হয়। সেই সঙ্গে দেশজ পাঠ্যক্রম সংগঠনের পরিকল্পনাও গ্রহণ করা হয়। দেশে শিক্ষা সংস্কারের জন্য ভারত সরকার কর্তৃক রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়া কমিশন এবং কোঠারি কমিশন গঠিত হয়। আর এই কমিশনগুলির সুপারিশের ভিত্তিতেই 3টি জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়েছে। স্বাধীন ভারতের শিক্ষা সংক্রান্ত প্রথম কেন্দ্রীয় নীতি ঘোষিত হয় 1968 খ্রিস্টাব্দে, তারপর 1979 এবং সর্বশেষে 1986-তে। অবশ্য মূলনীতির ক্ষেত্রে 3টি শিক্ষানীতির মধ্যে তেমন কোনো গুরুতর পার্থক্য দেখা যায়নি। স্বাধীনতার পর নিযুক্ত শিক্ষা কমিশন ও জাতীয় শিক্ষানীতিগুলির উপর ভিত্তি করেই জাতীয় শিক্ষা লক্ষ্য বিকশিত হয়েছে। আর তার সঙ্গে সঙ্গতি রেখেই শিক্ষার সকল স্তরের পাঠ্যক্রম নির্মাণ হয়েছে। তাহলে পাঠ্যক্রম একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। বিশ্বজুড়েই আর্থসামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার বিভিন্ন স্তরে পাঠ্যক্রম রচনা ও পরিবর্তিত হয়ে থাকে।
রাষ্ট্রনীতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ শিক্ষানীতি হলো এমন এক ধারাবাহিক শিক্ষাক্রম যা কোনো সরকার বা রাষ্ট্র তার নাগরিকদের শিক্ষা ব্যবস্থাকে বাস্তবায়িত করে। যেমন স্বাধীন ভারতবর্ষের অন্যতম শিক্ষানীতি হলো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা, শিক্ষায় সুষম যুগ, অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এসসি এসটিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা ইত্যাদি। এই নীতিকে কার্যকরী করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পরামর্শদাতা পাঠ্যক্রমের জন্য প্রয়োজনীয় বিষয়বস্তু নির্বাচন করা হয়। দেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আর্থসামাজিক অবস্থা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি এবং সর্বোপরি সংবিধানে উল্লেখিত শিক্ষা সংক্রান্ত ধারা পাঠ্যক্রম প্রণয়নের নীতির উপর প্রভাব বিস্তার করে থাকে। সাধারণত শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের একাধিক শিক্ষানীতি রাষ্ট্র কর্তৃক গৃহীত হয়। তেমনি নিরক্ষরতা দূরীকরণে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থা, পিছিয়ে পড়া জনজাতি উপজাতি ও নারী শিক্ষার জন্য পাঠ্যক্রম বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষানীতি প্রণয়ন করার পাশাপাশি পরিকল্পনা রচনা করাও, যার উদ্দেশ্য হলো রাষ্ট্রীয় শিক্ষানীতিগুলিকে কার্যকর করে তোলার জন্য নির্দিষ্ট পাঠ্যক্রম রচনা করা। ঠিক আছে, তারপর হলো রাষ্ট্রের দায়িত্ব। এবার রাষ্ট্র কি দায়িত্ব গ্রহণ করবে এই ব্যাপারে? না, রাষ্ট্র শিক্ষার লক্ষ্য নির্ণয়ে একটা দায়িত্ব পালন করবে। দেশ কাল পাত্র ভেদে শিক্ষার লক্ষ্য বিভিন্ন হয়ে থাকে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জাতীয় শিক্ষানীতি রচনার দায়িত্ব রাষ্ট্রের। সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে রাষ্ট্রে, মানে উদ্দেশ্য নির্ধারণ করবে রাষ্ট্র। শিক্ষাদর্শ রাষ্ট্রীয় আদর্শেরই প্রতীক। ব্যক্তি ও সমাজের কল্যাণই আজ শিক্ষার লক্ষ্য। রাষ্ট্র এই কল্যাণ সাধনে ব্রতী হয়ে কাজ করবে। জাতীয় শিক্ষানীতি রচনা ও জাতীয় মান নির্ধারণ করবে রাষ্ট্র। সমাজে প্রয়োজনে শিক্ষার লক্ষ্যে পরিবর্তন সাধন করবে রাষ্ট্র। তারপর যে পয়েন্টটা সেটা করবে তোমরা পাঠ্যক্রম নির্ধারণ। না, বিভিন্ন স্তরে শিক্ষাক্রম সমগ্র রাষ্ট্রের জন্য এক ধরনের হওয়া বাঞ্ছনীয়, তাই বিভিন্ন পর্যায়ে পাঠ্যসূচি রচনা বর্তমানে জাতীয় শিক্ষানীতির উপর সর্বাধিক জোর দেওয়া হয়েছে। সর্বত্র শিক্ষার মান এক করার জন্য উপযুক্ত পাঠ্যসূচির নির্ধারণের দায়িত্ব হবে রাষ্ট্রের। কোঠারি কমিশনের সুপারিশে ভারতে 1968 খ্রিস্টাব্দে প্রথম জাতীয় শিক্ষানীতি রচিত হয়েছিল 1968, আর 1975 খ্রিস্টাব্দে এনসিইআরটি প্রথম পাঠ্যক্রমের রূপরেখা নির্মাণ করে। তারপর 1968 খ্রিস্টাব্দের প্রথম জাতীয় শিক্ষানীতি রচিত হওয়ার পর দেখা গেল যে 1986 খ্রিস্টাব্দে প্রথম ভারতের জন্য একই ধরনের জাতীয় শিক্ষানীতি রচনা করা হয়। এই জাতীয় শিক্ষানীতি এনইপি সুপারিশ অনুযায়ী সারা দেশের বিদ্যালয় পাঠ্যক্রমের একটি কমন কোর পাঠ্যক্রম, মানে কমন কোর কারিকুলাম অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় শিক্ষানীতিতে আবার জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্ক মানে এনসিএফ রচনার দায়িত্ব এনসিইআরটি এর উপর ন্যস্ত করা হয়। আর এনসিএফটিকে একটি নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনার পরামর্শও দেওয়া হয়। তারপর এনসিইআরটি তার পাঠ্যক্রম সংক্রান্ত অনুসন্ধান ও গবেষণালব্ধ তত্ত্বের উপর ভিত্তি করে 1984 খ্রিস্টাব্দে পাঠ্যক্রম ফ্রেমওয়ার্কের খসড়া রচনা করেন। এর লক্ষ্য ছিল সারা ভারতে সমমানের বিদ্যালয় পাঠ্যক্রম গড়ে তোলা আর দেশের বহুত্বের চরিত্রকে বিসর্জন না দিয়ে জাতীয় সংহতিকে সুনিশ্চিত করার উপায় রূপ স্কুল শিক্ষাকে নির্মাণ করা।
এই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই এনসিইআরটি বিদ্যালয় শিক্ষার জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা প্রণয়ন করেন। তবে পাঠ্যক্রমের এই রূপরেখার দ্রুত পরিবর্তনশীল বিকাশের প্রেক্ষিতে দেখা গেল যে আপ্রাণ চেষ্টা করেছিল বিভিন্ন শিক্ষাক্রম ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর ফলে পাঠ্যক্রম বুঝা স্বরূপ হয়ে পড়ে। পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বিদ্যার্থীর উপর বিশেষ চাপ সৃষ্টি করে। তার ফলে বাল্য ও কৈশোর বিদ্যালয়গুলির শিখন পীড়নের উৎস হয়ে দাঁড়ায়। MHRD কর্তৃক নিয়োজিত যশপাল কমিটির রিপোর্ট 1993 এই দিকটিকে সামনে নিয়ে আসে। 1986 এর জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে যে বিদ্যার্থীর দক্ষতা, নৈপুণ্য ও মূল্যবোধ চিহ্নিত করে বিভিন্ন স্তরে তাদের প্রশিক্ষিত করতে হবে। কিন্তু বাস্তবিক পক্ষে স্কুল শিক্ষা ব্যবস্থায় অতিমাত্রায় তত্ত্ব সমৃদ্ধ পাঠ্যপুস্তক ভিত্তিক ও পরীক্ষা নির্ভর হয়ে ওঠে। অর্থাৎ 2000 খ্রিস্টাব্দে পাঠ্যক্রম ফ্রেমওয়ার্কের পর্যালোচনা করা হয়, কিন্তু পাঠ্যক্রমের চাপ এবং পরীক্ষার পদ্ধতির নিপীড়নের মতো বিতর্কিত ও কঠিন সমস্যার দুইটি সমাধান করা যায়নি। পরবর্তী সময়ে দেখা গেল যে বর্তমান পাঠ্যক্রমের পর্যালোচনায় আগামী দশকের বিদ্যালয়ের শিক্ষার ভবিষ্যৎ প্রয়োজনীয়তাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। এই প্রচেষ্টায় নানা পারস্পরিক নির্দেশক বিবেচনার মধ্যে রাখা হয়ে থাকে, যেমন শিক্ষার লক্ষ্যসমূহ, শিশুদের সমাজ পরিবেশ জ্ঞানের বৃহত্তর অর্থ, মানব বিকাশের স্বরূপ ও মানুষের শিখন প্রক্রিয়া ইত্যাদি। NPE 1986 জাতীয় শিক্ষা ব্যবস্থা গঠনের লক্ষ্যে ভারতের ভৌগোলিক ও খ্রিস্ট সংস্কৃতির বৈচিত্র্যকে যথাযথ গুরুত্ব দিয়ে কমন করি অর্থাৎ মূল্যবোধের সঙ্গে শিক্ষার তাত্ত্বিক দিকটি সংযুক্তিকরণের প্রস্তাব করেছেন। তারপর POA-তে জাতীয় শিক্ষানীতির দৃষ্টিকোণে আরও বিস্তারিত করা হয়েছে এবং জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্ক রচনার প্রাসঙ্গিক নমনীয়তা ও গুণমানের নিশ্চয়তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই ভারতীয় শিক্ষা ব্যবস্থায় আধুনিকরণ উপায় হিসাবে NPE ও POA প্রতিবেদন দুটি জাতীয় পাঠ্যক্রমের কাঠামো নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার যে পয়েন্টটা উঠছে সেটা হলো কি, পাঠ্যক্রম পরিকল্পনা ও প্রণয়নে রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্র এগুলিকে কি করবে, যে শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম নির্ধারণে যথেষ্ট হয়, লক্ষ্য পূরণ এবং পাঠ্যক্রমে বাস্তবায়নের জন্য ব্যক্তি ও সমাজের চাহিদা অনুযায়ী নানা ধরনের শিক্ষার স্থাপন করবে রাষ্ট্র। তারপর হলো শিক্ষার সম সুযোগ, অর্থাৎ আধুনিক রাষ্ট্রের সর্বজনীন সাক্ষরতা ও সুষম সুযোগের নীতি গ্রহণ করবে রাষ্ট্র। তারপর হলো শিক্ষার জাতীয় সংহতি, রাষ্ট্রের সংহতি রক্ষাকল্পে নাগরিকদের গণতান্ত্রিক সমাজ আদর্শ গড়ে তুলতে হবে এবং এই কাজে অংশগ্রহণ করবে রাষ্ট্র। পরিশেষে রাষ্ট্র শিক্ষাক্ষেত্রে প্রবেশ করবে কিনা সে প্রশ্ন আজ আর উঠে না। আজকের প্রশ্ন, রাষ্ট্রের ক্ষমতা শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ না সীমাহীন। আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রের নিয়ন্ত্রণ সীমাহীন নয়। শিক্ষার নাৎসি জার্মানি মতো স্বৈরাচারী শাসন কোনো অবস্থাতেই বরখাস্ত করা হয় না। শিক্ষার উদ্দেশ্য নির্মাণ, পাঠ্যক্রম প্রণয়ন ও শিক্ষা পদ্ধতি গ্রহণে রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগে কোনোভাবেই যাতে শিক্ষা স্বাধীনতাকে ব্যাহত না করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে রাষ্ট্রকে। ঠিক আছে, তো আমি প্রথম প্রশ্নটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, একটি প্রশ্ন। তারপর যে প্রশ্নটা সেটা হলো মূল্যবোধ সংকট মোচনে শিক্ষার ভূমিকা আলোচনা করো। মূল্যবোধ সংকট মোচনে শিক্ষার ভূমিকা আলোচনা করো। আর একটা প্রশ্ন হলো কি, ক্ষমতা সমাজের গঠন ও জ্ঞানের পারস্পরিক সম্পর্কে আলোচনা করো।
ঠিক আছে। তো আমি এর মধ্যে মূল্যবোধ সংকট মোচনে শিক্ষার ভূমিকাটারই বেশি ইম্পর্টেন্ট মনে করি, তাই ওই প্রশ্নটাই আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। আরেকটা প্রশ্ন তোমরা কোনোভাবে পড়ে নেবে বই দেখে। বিজ্ঞান ও প্রযুক্তি জগতে অভূতপূর্ব উন্নয়ন, যোগাযোগ, বিশ্বায়ন ইত্যাদির প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে ব্যক্তি মানুষের দান্দিকতা, সেখান থেকেই দেখা দিচ্ছে মূল্যবোধের সংকট। এই সব সংকট নিরসনে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষক যে ধরনের শিক্ষামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মূল্যবোধের সংকট নিরসনে কার্যকরী ভূমিকা নিতে পারে সেগুলি হলো গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষা প্রক্রিয়া পরিচালনার মাধ্যমে শিক্ষক গড়ে তুলতে পারেন গণতান্ত্রিক মূল্যবোধ। স্বাধীন কাজের পরিবেশ যদি শিক্ষক সৃষ্টি করেন তাহলে শিক্ষার্থীদের মনোজগতের প্রসারতা বৃদ্ধি পায়, মনোজগতের সংঘাত কমে আসে। আধুনিক জীবন পরিবেশের পরিপ্রেক্ষিতে পুরনো সামাজিক রীতিনীতিগুলির যথার্থতা বিচার করে সেগুলি গ্রহণযোগ্যতার দিকটি শিক্ষক শিক্ষাকর্মীদের কাছে বিশ্লেষণ করতে পারে। শিক্ষার্থীদের সক্রিয় আলোচনায় প্রণীত করে শিক্ষক তাদের মধ্যে যুগোপযোগী মূল্যবোধ গড়ে তুলতে পারেন। যোগাযোগের দ্রুত উন্নতি সাধনের ফলে বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি মানুষ এক জায়গায় বসবাস করেছে বা মিলিত হচ্ছে। এখানে বিঘ্নিত হচ্ছে স্থায়ী স্থিতিশীল সমাজ ভাবনার বোধ এবং সংস্থার সৃষ্টি হচ্ছে মূল্যবোধের সংকট। শিক্ষক সমন্বয়ী বিরাট ভারতবর্ষের সুমহান প্রতিচ্ছবিটি জাগিয়ে তুলতে শিক্ষার্থীদের মধ্যে ঐক্যের আবেগ সৃষ্টি করতে পারেন। প্রকৃত ধর্মের সংজ্ঞা, প্রাসঙ্গিকতা ইত্যাদি বিষয়গুলি শিক্ষার্থীদের সামনে আলোচনা করে প্রকৃত ধর্মীয় মূল্যবোধ তাদের মধ্যে শিক্ষক গড়ে তুলতে পারেন। প্রকৃত ধর্ম কি তা জানতে শিক্ষার্থীদের মধ্যে তার ধর্মীয় গোড়ামি তথা ধর্মের অন্ধত্ব কোনো বিপদ সৃষ্টি করে না। তারপর হলো শিক্ষক নিজস্ব জীবন আচরণের দৃষ্টান্ত দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নীতিবোধ গড়ে তুলতে পারেন। পরিশীলিত জীবন আচরণে তাদের অনুপ্রাণিত করতে পারেন। বিদ্যালয়ের বিভিন্ন কাজের দায় দায়িত্ব দিয়ে শিক্ষক শিক্ষার্থীদের নৈতিক জীবন অনুশীলনের সুযোগ করে দিতে পারেন। পরিশেষে বলা যায় শিক্ষার কাজই হলো আদর্শ জীবনের উপযোগী বিভিন্ন মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলা। শিক্ষা প্রক্রিয়ায় নানা উপাদান যথা পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, সহ পাঠ্যক্রমিক চর্চা ইত্যাদির মাধ্যমে সেই কাজ সম্পূর্ণ করা হয়। কিন্তু পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, সহ পাঠ্যক্রমিক অনুশীলন ইত্যাদি বাধাই হয়ে ওঠে শিক্ষকের কৌশলী পরিচালনার দক্ষতা, সক্ষম ব্যক্তিগত জীবন এবং পেশাগত যোগ্যতা। এই দ্বিবিধ সত্তার সমন্বয়ে শিক্ষাই প্রধান দায়িত্ব বহন করবে। প্রথমে একটি বিষয় স্পষ্ট স্মরণে রাখা দরকার, বৌদ্ধিক মূল্যবোধ শিক্ষাক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হয় না। শিক্ষার্থীদের মধ্যে এই মূল্যবোধের বিকাশের শিক্ষা প্রক্রিয়ার সমস্ত উপাদানগুলি উদ্দেশ্যমূলকভাবে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। সবথেকে বেশি ভূমিকা গ্রহণ করে শিক্ষক। তিনি পাঠ্যক্রমে সুন্দরভাবে অবলম্বন করে, সেক্ষেত্রে তার প্রয়াসগুলি নিম্নরূপ হয়ে থাকে। যেমন ধরো, উপযুক্ত পাঠ্যক্রম নির্ধারণ। শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের জন্য উপযুক্ত জ্ঞান ক্ষেত্র তথা অভিজ্ঞতা ক্ষেত্রের নির্বাচন করা হলো শিক্ষকের প্রধান কাজ। দ্বিতীয়ত হলো বাস্তব জীবনের সঙ্গে যোগ, অর্থাৎ পাঠ্যক্রমিক বিষয়গুলিকে বাস্তব জীবনের সঙ্গে সম্বন্ধিত করে শিক্ষক, অন্যভাবে বলা যায় পাঠ্যক্রমের নির্ধারণ করার সময় শিক্ষক বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলিকেই গুরুত্ব দান করবে। তারপর হলো পাঠ্যক্রম অনুশীলনের সঠিক পদ্ধতি নির্বাচন। না বৌদ্ধিক বিকাশের জন্য যেমন উপযুক্ত পাঠ্যক্রম নির্ধারণ করা প্রয়োজন,
তেমনি একই সঙ্গে সেই পাঠ্যক্রমিক বিষয়গুলির অনুশীলনের জন্য সঠিক পদ্ধতি নির্বাচন করাও জরুরি। তারপর হলো ব্যবহারিক কার্যাবলী নির্বাচন। না বিভিন্ন ব্যবহারিক কার্যাবলী অনুশীলন শিক্ষার্থীদের বৌদ্ধিক চর্চাকে আনন্দপূর্ণ করে, যার ফলে বোধ ও জ্ঞানের তাৎপর্য স্থিতিশীল রূপ পরিগ্রহ করে তাদের মধ্যে। শিক্ষক সেই কারণেই বিভিন্ন প্রয়োগমূলক ও ব্যবহারিক এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত কার্যাবলী নির্বাচন করেন এবং সেই সঙ্গে রচনা করেন সেই সমস্ত কাজের শিক্ষার্থীদের স্বাধীন অংশগ্রহণের ব্যাপক সুযোগ। তারপর লাস্ট সেটা হলো সহপাঠক্রমিক চর্চার উৎসাহ দান। না নিজস্ব পাঠ্যক্রমিক বিষয় অনুশীলনের সঙ্গে শিক্ষার্থীদের সহপাঠক্রমিক কার্যাবলীর ক্ষেত্রেও শিক্ষক উৎসাহিত করেন। সহপাঠক্রমিক বিষয়গুলি প্রত্যক্ষ ও পরোক্ষ বৌদ্ধিক শক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সেই সঙ্গে নির্ধারিত পাঠ্যপুস্তক পঠন পাঠনের বাইরে অন্যান্য বিষয়ে বই পড়ার ব্যাপারেও শিক্ষক শিক্ষার্থীদের উৎসাহিত করেন। এই ছিল তোমাদের মূল্যবোধ সংকট মোচনে শিক্ষকের বা শিক্ষার ভূমিকা আলোচনা। যাই হোক, ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। নমস্কার, সবাই ভালো থাকবে।